ভলকার তুর্কের বক্তব্য হচ্ছে এই, জুলাই মাসে আন্দোলন শুরু হবার পরে কিছুদিন পরেই জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ার করে দেয় যে তোমরা যদি এই গণহত্যায় অংশগ্রহণ করো তাহলে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। তারই আমরা প্রতিক্রিয়া হিসাবে দেখলাম ওয়াকারুজ্জামান অগাস্টের 3 তারিখে সেনাবাহিনীকে বলে দিলেন যে সেনাবাহিনী আর শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য জনগণের উপর গুলি করবে না। এবং এই কথা বলাতেই ওয়াকারুজ্জামান হিরো হয়ে গেলেন, অনেকের কাছেই একেবারে বিরাট এক হিরো হয়ে গেলেন যে ওয়াকারুজ্জামান না থাকলে আরো বহু লোক মারা যেত। এবং ওয়াকারুজ্জামান আর লোক মারবে না বলাতেই হাসিনাকে পালিয়ে যেতে হলো। তখন অনেকগুলো প্রশ্ন আসে যে ওয়াকারুজ্জামান সাহেব আন্দোলনের পরপরই বললেন যে সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি, যা কিছু হত্যাযজ্ঞ চালিয়েছে বাংলাদেশ পুলিশকে উনি সিঙ্গেল আউট করলেন মানুষ হত্যাকারী হিসাবে। তিনি বললেন যে মাত্র 5 জন আহত হয় সেনাবাহিনীর গুলিতে এবং সেনাবাহিনী কাউকে হত্যা করেনি। একটা সাফাই দিলেন, এই যেটা অনেকেই আবার কিনলো, বললো ওয়াকার সাহেব ভালো লোক, দেশপ্রেমিক। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাজ এ হোল ওয়াকারুজ্জামানের কি ভূমিকা ছিল শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে, সেটা কিন্তু একেবারে হাড়ি ভেঙে দিল। বলল জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি হাসিনার সেনাপ্রধান ছিলেন। দর্শক, এই মাত্র আরো একটি লাইভ টক শোতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এইরকম আরো টক শো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চাই। আসসালামু আলাইকুম। আজ জেনারেল ওয়াকারুজ্জামানের একটা সাফাই জাতিসংঘের ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেনাবাহিনী যা বলেছে, জেনারেল ওয়াকারুজ্জামান যা বলেছেন, তার উপর একটু আলোকপাত করা উচিত। মানে ওয়াকারুজ্জামানের বক্তব্য শুনলে আমার তো সবসময় আগাগোড়ায় সবসময় মনে হয়েছে লোকটা অনর্গল মিথ্যা কথা বলে, এবং এটা বহুবার প্রমাণ হলো। এবং কদিন আগে বিবিসির হার্ড টকে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের প্রধান ভলকার তুর্ক, হাই কমিশনার ভলকার তুর্ক একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে উনি বলেছিলেন যে 2024-এর জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে হাসিনা বিরোধী আন্দোলন হয়েছিল সেখানে সেনাবাহিনী, পুলিশ এবং সরকারি লোকজন তারা প্রচন্ড বাধা সৃষ্টি করে এবং একটা গণহত্যা শুরু করে, বেশ কয়েক হাজার মানুষ নিহত হয়। তো ভলকার তুর্কের বক্তব্য হচ্ছে এই, জুলাই মাসে আন্দোলন শুরু হবার পরে কিছুদিন পরেই জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ার করে দেয় যে তোমরা যদি এই গণহত্যায় অংশগ্রহণ করো তাহলে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। তারই আমরা প্রতিক্রিয়া হিসাবে দেখলাম ওয়াকারুজ্জামান অগাস্টের 3 তারিখে সেনাবাহিনীকে বলে দিলেন যে সেনাবাহিনী আর শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য জনগণের উপর গুলি করবে না। এবং এই কথা বলাতেই ওয়াকারুজ্জামান হিরো হয়ে গেলেন, অনেকের কাছেই একেবারে বিরাট এক হিরো হয়ে গেলেন যে ওয়াকারুজ্জামান না থাকলে আরো বহু লোক মারা যেত। এবং ওয়াকারুজ্জামান আর লোক মারবে না বলাতেই হাসিনাকে পালিয়ে যেতে হলো। তখন অনেকগুলো প্রশ্ন আসে যে ওয়াকারুজ্জামান সাহেব আন্দোলনের পরপরই বললেন যে সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি, যা কিছু হত্যাযজ্ঞ চালিয়েছে বাংলাদেশ পুলিশকে উনি সিঙ্গেল আউট করলেন মানুষ হত্যাকারী হিসাবে। তিনি বললেন যে মাত্র 5 জন
আহত হয় সেনাবাহিনীর গুলিতে এবং সেনাবাহিনী কাউকে হত্যা করেনি। একটা সাফাই দিলেন, এই যেটা অনেকেই আবার কিনলো, বলল ওয়াকার সাহেব ভালো লোক, দেশপ্রেমিক। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাজ এ হোল, ওয়াকারুজ্জামানের কি ভূমিকা ছিল শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে, সেটা কিন্তু একেবারে হাড়ি ভেঙে দিল। বলল জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি হাসিনার সেনাপ্রধান ছিলেন, এখনো তিনি বাংলাদেশের সেনাপ্রধান, তার অনুরোধেই আমরা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছি। তিনি বলেছিলেন শেখ হাসিনার জীবন বিপন্ন, তিনি বাংলাদেশে থাকতে পারছেন না, তাকে অবিলম্বে ভারতে পাঠানো হোক। এটা হাসিনা যাবার কদিন আগের থেকেই এই নেগোশিয়েটটা করেছে ওয়াকারুজ্জামান। আর ওয়াকারুজ্জামানের নিজের ভাষ্য যেটা, সেটাও বলে রাখা উচিত। ওয়াকারুজ্জামান বলেছেন যে হাসিনা উৎখাতের পরে তিনি 600-র বেশি আওয়ামী লীগার এবং হামরা চোমরাদের আশ্রয় দিয়েছিলেন বিভিন্ন ক্যান্টনমেন্টে, এবং পরে তিনি তাদের ছেড়ে দেন। যেটা নিয়ে আলোচনা করেছি আমি, যেটা ইউনূস সাহেবও জানলেন না, বাংলাদেশের কেউই জানলো না, আমরাও জানলাম না কাদেরকে উনি ধরলেন এবং কেনই বা তাদের ছেড়ে দিলেন। শেখ হাসিনার ব্যাপারে এই মিথ্যাচারটা আবার উনি প্রকট ভাবে ফুটে উঠছে যে এমন পরিস্থিতি হলো যে মাত্র 45 মিনিটের ভেতরেই তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য ভারতে পাঠাতে হলো। ব্যাপারটা যে পূর্ব পরিকল্পিত। এবং ওয়াকারুজ্জামান এখন আবার একটু বিপদে পড়ে গেছেন। ভলকার তুর্ক যখন বলছে যে সেনাবাহিনীকে আমরা আগেই ওয়ার্ন করেছিলাম যে তোমরা এই হত্যাযজ্ঞে অংশগ্রহণ করবে না, এবং ওয়াকারুজ্জামান বলছেন সেনাবাহিনী কাউকে মারেনি, আমাদের কাছে সামনে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। এই যে একজন লেফটেন্যান্ট কর্নেল আবেদিন, মানে অনেক শত শত নামের ভিতরে একটা নাম তো আমার মনেই আছে, লেফটেন্যান্ট কর্নেল আবেদিন নিজে AK-47 দিয়ে গুলি করে মানুষ হত্যা করছেন। শনির আখড়াতে, উত্তরাতে এবং অন্যত্র মানুষ হত্যা করা হয়। এবং ওয়াকারের বক্তব্যেই তিনি যে মিথ্যাচার করছেন সেটা প্রকট হয়ে ধরা পড়ে। তিনি 3 তারিখে বলে দিচ্ছেন সেনাবাহিনীকে বলে দিয়েছি তোমরা আর গুলি করবে না। তার মানে জুলাইয়ের 15 তারিখ থেকে যে হত্যাকাণ্ড শুরু হলো বাংলাদেশে, হত্যাযজ্ঞ, সেখানে সেনাবাহিনী গুলি করেছে, এতে কোনো অস্বীকার করা যায় না। এবং ওইটাকে সাফাই দেওয়ার জন্য ওয়াকারুজ্জামান বললেন মাত্র 5 জন আহত হয়েছিল। এত হাজার হাজার রাউন্ড গুলি করা হলো। র্যাবের হেলিকপ্টার যে পাইলট, সেও তো সেনাবাহিনীর লোক, তাদের বিচারও হয়নি, ইউনূস সরকার তাদের গ্রেপ্তারও করেনি, ওয়াকারুজ্জামানও বহাল তবিয়তে। এখন তারা একটা প্রতিবাদ, মৃদু প্রতিবাদ জানিয়েছে ভলকার তুর্কের এই মন্তব্যের উপরে। সেনাবাহিনীর পক্ষ থেকে ISPR একটা স্টেটমেন্ট দিয়েছে গণমাধ্যমের কাছে। তাদের প্রতিক্রিয়া বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে BBC ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টকে গত বছরের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার ভলকার তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের কিছু বিষয়ের স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করে। তারা মনে করছেন ভলকার তুর্ক যেটা বলেছেন বিবিসিকে, এটা ঠিক না। মানে আর্মি যে গুলি করে মানুষ হত্যা করেছে এটাকে সরাসরি অস্বীকার করছেন ওয়াকারুজ্জামান, এবং বলছেন যে বাংলাদেশ সরকারকে জাতিসংঘ কোনো নির্দেশনা দিয়ে থাকতে পারে আমরা জানি না। তার মানে হাসিনার কাছে নির্দেশ এসছে এবং হাসিনা তাকে সেই কথাগুলো জানায়নি। তর্কের খাতিরে ধরে নিলাম ওটা সত্য। তবে উনি কি করে বললেন যে 3 তারিখে, তাহলে কেন বললেন যে ছাত্র জনতার উপরে গুলি করা বন্ধ করে দাও?
সেনাবাহিনীকে কেন আদেশ দিলেন? নিশ্চয়ই হাসিনা মারফত তার কাছে এই খবরটা এসছে যে জাতিসংঘ কিন্তু তোমাদের স্যাংশন দিতে পারে। মানে জাতিসংঘের চাকরি বাকরি রুটি রুজির খাতিরেই কিন্তু ওয়াকারুজ্জামান এই মানুষ হত্যা করা বন্ধ করলো, নির্দেশ দিল অগাস্টের 3 তারিখে। এর আগ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী মানুষ হত্যার ব্যাপারে কোন রকম দ্বিধা সংশয় দেখায়নি। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কমিশনের কথার উপরে যে স্টেটমেন্টটা দিচ্ছে, এটা একটা লেম এক্সকিউজ, খোঁড়া যুক্তি। আমরা এটা কিনতে পারি না, আমরা এটা মেনে নেই না। ওয়াকারুজ্জামান, ভলকার তুর্ক যেমন তাকে এক্সপোজ করছেন, আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাকে এক্সপোজ করে বলেছে যে তিনি আমাদের সঙ্গে আগে ভাগে যোগাযোগ করে হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে অনুরোধ করেন। যেহেতু একটা সেনাবাহিনী প্রধান অনুরোধ করেছে, আমরা তার অনুরোধ রাখি, তবে আমরা কোনো বিমান পাঠাইনি। সেনা প্রধানই বিমান জোগাড় করে হাসিনা এবং তার বোনকে ভারতে পাঠিয়ে দেন। এটা পূর্ব পরিকল্পিত। এখন অনেকগুলো মিথ্যা কথাকে ঢাকার জন্য ওয়াকারুজ্জামান একটার পর একটা মিথ্যা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব, আপনি ভালো করে জানা উচিত, ইতোমধ্যে বিভিন্ন ভ্লগার, ইউটিউবার এবং সাধারণ নাগরিক তারা কিন্তু আপনাকে চিনে ফেলেছে। আপনি যে হাসিনার লোক, শুধু আত্মীয়তার জন্য নয়, আপনার আচার আচরণ সব হাসিনার পক্ষে গেছে, এটা জনগণ কিন্তু জানে। এবং এটার প্রশ্নের ব্যাপার, আপনাকে ইউনূস সরকার কিছু করছে না, কেননা আপনি সরকার প্রধান প্রকৃতপক্ষে। তবে এই দিন নয়, আরো দিন আছে। নতুন দিন যখন আসবে ওয়াকারুজ্জামান, আপনি কোথায় পালাবেন? আপনি না 600 আওয়ামী লীগারকে শেল্টার দিয়ে পরে তাদের পালিয়ে যেতে সাহায্য করলেন। তবে মিথ্যাচার করে আপনি সেনাবাহিনীর একটা ইমেজ রক্ষা করার যে অপচেষ্টা করছেন, সেটা ব্যর্থ পর্যবেসিত হবে। আমরা জানি আপনি ছাড়াও আরো কয়েক ডজন জেনারেল এবং কয়েক শত কর্নেল, ব্রিগেডিয়ার, এরা সবাই মানুষ হত্যায় প্রত্যক্ষভাবে দায়ী ছিল। এবং এই যে আয়নাঘর চলতো, ডিজিএফআই, সেটা তো সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই চলতো। আপনি যদি বলেন আপনি জানতেন না আয়নাঘর কোথায় এবং কারা কি করে, তাহলে সেটা আরেকটা মিথ্যাচার হবে। যাই হোক, ওয়াকারুজ্জামান বাঁচতে পারবেন না আপনি। এবং আমি ছাত্র জনতা সবাইকে বলছি, আপনারা নজর রাখবেন এই লোকটা যেন পালাতে না পারে। সরকার বদল হলে বা দেশে পরিবর্তন আসলে সর্বপ্রথমে ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন সিরিজ নিয়ে আলোচনা করছি। অনেকগুলো এপিসোড আলোচনা করব। অনেক তথ্যই আপনাদের জানা, তবুও সবাইকে একসাথে বসে আবার এই জানা সত্যগুলোকে যাচাই করার দরকার। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? কোথায় যাচ্ছে? এক দিকভ্রষ্ট পথিক দুর্যোগের পথে যাচ্ছে। ইংরেজিতে বলতে হয়, what went wrong with Bangladesh? What's ahead for Bangladesh? বাংলাদেশের সম্মুখে কি? আপাত দৃষ্টিতে দুটো ঘটনা, যেমন 1971 সালের স্বাধীনতা আর 2024 সালের জুলাই বিপ্লবের পরে হাসিনার পালিয়ে যাওয়া, হাসিনার অপসারণ, দুটো ঘটনা দেখলেই মনে হয় পৃথিবীর ইতিহাসে এত দ্রুত বোধহয় কোনো বিপ্লব ঘটেনি। 9 মাসে দেশ স্বাধীন হয়ে গেল, আর 1.5 মাসে 15 বছরের যে দুঃশাসন, যে স্বৈরাচারী শাসক শ্রেণী একটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপর বসেছিল, হঠাৎ করে সেটা 1.5 মাসেই নেমে গেল, চলে গেল, পালিয়ে গেল।
ব্যাপারটা অত সহজ নয়। যেমন রুশ বিপ্লব, যেটা জন রিড একজন আমেরিকান সাংবাদিক একটা বই লিখেছিলেন, 10 days that shook the world, 10টা দিন, যে 10 দিন পৃথিবীকে নাড়িয়ে দিল। আসলে রাশিয়ান বিপ্লব 10 দিনের ঘটনায় সংগঠিত হয়নি, তেমনি বাংলাদেশও 9 মাসে স্বাধীন হয়নি, আর 1.5 মাসে হাসিনার উৎখাত সম্ভবপর হয়নি। পূর্ব পরিকল্পিত এবং পূর্বে সংগঠিত অনেকগুলো ঘটনার সংমিশ্রণের ফলেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হলো এবং হাসিনার যে পতন সেটাও ঘটলো 1.5 মাসের কোনো ঘটনায় নয়। হাসিনার পতনের সূত্রপাত যারা তার পতন ঘটালো তারা কমপক্ষে 15 বছর যাবত এর পরিকল্পনা করেছেন 2009 সাল থেকে। কিন্তু যেটা আমাদের ভুললে চলবে না, আওয়ামী লীগ যে দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতায় আসলো, জিয়াউর রহমান আওয়ামী লীগের হাসিনাকে দেশে আসতে দিলেন 1981 সালে, তার মারা যাওয়ার কিছুদিন আগে। কিন্তু এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসছে 1996 সালে প্রথমবার, তারপরে 2007-এ ফখরুদ্দিন মঈনুদ্দিনের তথাকথিত 111 যে সেনা বিদ্রোহ ঘটল ভারত এবং আওয়ামী পন্থী, তারই জের ধরে হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসলো 2009 সালে। তবে এই ঘটনাগুলোর পেছনে একটা পশ্চিমা ভারতীয় ষড়যন্ত্র কাজ করেছে, আর হাসিনার পতনের ব্যাপারটাও কিন্তু কেবলমাত্র বাংলাদেশের কিছু ছাত্র আন্দোলন করলো আর হাসিনা পড়ে গেল তা কিন্তু নয়। এর পেছনে আন্তর্জাতিক কিছু শক্তিও কাজ করেছে। আওয়ামী লীগের ক্ষমতায় আসা এবং ক্ষমতা থেকে সরে যাওয়া অনেকগুলো ঘটনার সংমিশ্রণের ফলে হয়েছে। 9/11 সেপ্টেম্বর 11, 2001 সালে নিউ ইয়র্কের টুইন টাওয়ারের উপর হামলার পরে আমরা যে নতুন পৃথিবীতে প্রবেশ করলাম, তারই জের ধরে হাসিনার উত্থান ঘটল এবং পরবর্তীতে ঘটনা প্রবাহ এভাবে চলে গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পশ্চিম ইউরোপ এবং চীন তার আর হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়নি। কিন্তু হাসিনার পতনে আমাদের দেশের বিরোধী দলগুলোর কোনো ক্লিয়ার কাট ভূমিকা ছিল না। তারা খণ্ড খণ্ড আন্দোলন করেছে। সবচাইতে বড় দল বিএনপি আন্দোলন করেছে, তবে বিএনপির একটা বিরাট অংশ ছিল এবং এখনো সম্পূর্ণ অযোগ্য এবং তাদের একটা বিরাট অংশ ভারতপন্থী তথা আওয়ামী পন্থী। হাসিনার যে উৎখাত ঘটল, এটা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী এবং তার সহযোগী যারা আছেন, তাদের অধিকাংশই প্রো ইন্ডিয়ান। তারা ঠিক মনপ্রাণে হাসিনা উৎখাত হোক, বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকার নিপাত যাক, এটা কিন্তু মির্জা ফখরুল গং জীবনে কল্পনাও করেননি, চিন্তাও করেননি। এই ব্যাপারটা বুঝতে হবে আমরা এখন কোথায় এবং কোথায় যাচ্ছি। বিএনপি এবং বড় বড় দল, জামাতে ইসলামী বলেন এবং আর যে সমস্ত দল আছে, ওয়ার্কার্স পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি এবং জাতীয় পার্টির যতগুলো শাখা প্রশাখা আছে, তারা
মোটামুটি সবাই ভারতপন্থী, আওয়ামীপন্থী। জামাতে ইসলামীর একটু সীমাবদ্ধতা থাকলেও এ ব্যাপারে তারা ভারতপন্থী নয়, তবে তারা হাসিনা উৎখাত হয়ে যাক এটাও তারা চাননি, কায়ো মনে সেটা চাননি। তাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা একটু আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, ভারতের প্রতি একটু সহানুভূতিশীল, এতে কোনো সন্দেহ নেই। তো এক কথায় হাসিনার উৎখাতে আমাদের রাজনৈতিক দলগুলো, যাদের অধিকাংশই অযোগ্য, এবং যেমন খালেদা, তারেক, তারা রিপ্রেজেন্ট করেন একটা অগণতান্ত্রিক, একটা ডাইনেস্টিক রুল, পরিবারতন্ত্রে। তাদের কোনো যোগ্যতা নেই। খালেদা জিয়া 2 বার ক্ষমতায় ছিলেন, তিনি 2 বারই প্রমাণ করে দিয়েছেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে যে তিনি রাজনীতি ফাজনীতি বোঝেন না, এবং তিনি চারদিক দিয়ে তাকে ঘিরে রেখেছিল ভারতপন্থী নেতৃবৃন্দ। কয়েকটা মারা গেছে, মওদুদ আহমদ এবং ওই যে সাদেক হোসেন খোকা, আরো ভারতপন্থীরা এখনো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। যেটা আমি বহুবার বলেছি, 2018 ডিসেম্বরের নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরী, শমশের মবিন চৌধুরী, এরা স্যুট টুট পরে দিল্লিতে গেলেন মোদির সঙ্গে দেখা করতে। কেন দেখা করতে গেলেন? মোদিকে তারা এটা বলতেই গিয়েছিলেন যে শুধু আওয়ামী লীগের দিকে দেখবেন না, আমাদের দিকেও তাকাবেন, আমরাও কিন্তু আপনারা যা চান, নয়া দিল্লি বা ভারত যা চায় সেটা দিতে কিন্তু প্রস্তুত। কিন্তু ভারত রিস্ক নেয়নি, মানে জানা শোনা ভারতীয় দালাল আওয়ামী লীগ থাকতে তারা আর বিএনপির দালালদের বিশ্বাস করেনি। এটা হয়তো মির্জা ফখরুলদের মনের কষ্টের কারণ হয়েছে। তবে আমি বলছি বিএনপি কোনো পজিটিভ ভূমিকা পালন করেনি, তারা জনগণকে ব্যবহার করেছে। জনগণ এই পর্যন্ত আসবে, তারপরে এর উপরে যেন না যায়, সেই জন্যই কি ঘটলো, 2023 সালের 28শে অক্টোবর মির্জা ফখরুল ইসলাম লুঙ্গি তুলে দিলেন দৌড়, কোথাকার আন্দোলন কোথায় চলে গেল, বিএনপি মাঠ ছেড়ে পালিয়ে গেল। যেটা বিএনপির আরেক মির্জা আব্বাস কিন্তু ওটা কটাক্ষ করে মির্জা ফখরুলকে বলেছেন। ওদের মধ্যেও কিন্তু আবার কম্পিটিশন আছে, কে ভারতের কতটা কাছে যাবে। এবং বিএনপি নেতৃবৃন্দের অধিকাংশই উপরের দিকে, সেই জিয়াউর রহমানের আমল থেকেই তারা প্রচন্ড চোর, একটার চেয়ে একটা বড় চোর, ডাকাত, চাঁদাবাজ। এখনো দেখেন না বিএনপির কিছু লোকজন ধরা পড়ছে চাঁদাবাজি করছে বলে। সমন্বয়কদের ভেতরেও তাই, বিএনপির ভেতরেও তাই, শস্যের ভেতরে ভূত, তারা সব ভারতপন্থী, আওয়ামীপন্থী। সুতরাং যারা মনে করেন বিএনপি একটা ভূমিকা পালন করেছিল হাসিনা উৎখাতে, তারা 100% ভুল। বিএনপির উদ্দেশ্য যে করে হোক একটা নির্বাচন করে ক্ষমতায় যাওয়া। তবে যারা আমার বক্তব্য শুনছেন তাদের ভিতরে যারা দল কানা, তারা তো আমাকে হয়তো ভীষণভাবে গালাগাল করছেন। এত বড় সাহস, বিএনপিকে প্রশ্ন করি, বিএনপিকে অসৎ বলি, বিএনপিকে চাঁদাবাজ বলি। অতীতের ঘটনাও প্রমাণ করেছে, এবং জিয়াউর রহমানকে কিন্তু এই বিএনপির চাঁদাবাজেরাই হত্যা করেছে এরশাদের সঙ্গে মিলে, ভারতের সঙ্গে মিলে। তারাই কিন্তু এখন খালেদা জিয়া এবং তারেক রহমান নামে মাত্র একটা ডাইনেস্টি টিকিয়ে রেখেছেন। এটা কোনো শুভ লক্ষণ না। একটা দলের, ফুটবল টিমের বা ক্রিকেট টিমের সবচেয়ে ভালো খেলোয়াড় হয় ক্যাপ্টেন। আর বিএনপি আওয়ামী লীগে আমরা কি দেখছি, জাতীয় পার্টিতেও তাই, কে ওই নেতার আত্মীয়, মুজিবুর রহমান, জিয়াউর রহমান বা হোসেন এরশাদের কে ভাই, কে স্ত্রী, এগুলোই গণ্য হচ্ছে। তো বিএনপির সবচাইতে বড় সমস্যা যোগ্য নেতৃত্বের অভাব। একদিকে অশিক্ষা, আরেকদিকে
তাদের অনিচ্ছা দুটোই কাজ করে। তাই আমাদের সামনে কিন্তু খুব দুর্দিন। হাসিনার পতন হলো কিভাবে, একটা আকস্মিক কতগুলো ঘটনা অনেক সময় বড় বড় ঘটনার জন্ম দেয়। আপনাদের আমি বলেছিলাম আগে, 1968 সালের অক্টোবর মাসে তৎকালীন পশ্চিম পাকিস্তানে হঠাৎ করে চিনির দাম বেড়ে যায়। এই চিনির দাম বাড়ল শবে বরাতের আগে। পশ্চিম পাকিস্তান এবং যেটা এখন পাকিস্তান, ভারত, বাংলাদেশের মুসলমানেরা শবে বরাতের সময় হালুয়া বানায়, হালুয়া বানিয়ে প্রতিবেশীদের এবং গরিব মিসকিনদের মাঝে দান করে। শবে বরাত চিনির খুব দরকার, হঠাৎ করে চিনির দাম বেড়ে গেল, লোকজন রাস্তায় নামলো, গৃহবধূরা রাস্তায় নামলেন। আর জুলফিকার আলী ভুট্টো, তিনি আইয়ুবের মন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করে একটা বিরোধী দল করেছিলেন, পাকিস্তান পিপলস পার্টি। তিনি ওই চিনির দাম বৃদ্ধিকে ক্যাপিটালাইজ করে আন্দোলন করলেন। আন্দোলন শুরু হলো পাকিস্তানে অক্টোবর মাসে, আর ডিসেম্বর মাসে সেটার প্রতিফলন দেখা গেল পূর্ব পাকিস্তানে। ফলে 1969 সালের মার্চ মাসের 24 তারিখে আইয়ুব খান পদত্যাগ করে জেনারেল ইয়াহিয়া খানকে ক্ষমতা দিয়ে সরে গেলেন। এখন আর যে বড় দলের ভিতরে জামাত ইসলামী যেটা আছে, জামাতপন্থীদের এখন টার্ন আমাকে গালাগাল করার। জামাত ইসলামী একটা ডুবিয়াস দল। তারা ঠিক কি চায়, কি বলে, কি তাদের পরিকল্পনা, এটা কেউ জানে না। একটা সিক্রেটিভ একটা অর্গানাইজেশন, এবং তারা সব সময় ইতিহাসে ভুল সিদ্ধান্ত নিয়েছে। 1947 সালের পাকিস্তান আন্দোলনের তারা প্রচন্ড বিরোধিতা করেছে। 40-এর দশকে মৌলানা মওদুদী, যখন পাকিস্তান আন্দোলন একটা জনপ্রিয় আন্দোলন ছিল, তখন জামাতে ইসলামী সেটার বিরোধিতা করেছে। 71 সালের বাংলাদেশের স্বাধীনতা, যেটা জনগণের প্রাণের দাবি, সেটাকেও জামাতে ইসলামী বিরোধিতা করেছে। এবং এখন তারা কি করতে যাচ্ছে আল্লাহ জানেন এবং তারা জানেন। তাদের নেতৃবৃন্দের কথাবার্তা, ডাক্তার শফিকুর রহমানের কথাবার্তা খুবই ডুবিয়াস। কি বলেন ওটা দুটো তিনটা মানে আমরা করতে পারি। একবার বললেন হাসিনা আওয়ামী লীগ করলে চলবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। মির্জা ফখরুল ইসলামও তাই বলছেন। সুতরাং মির্জা ফখরুল সাহেব এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ কোন দিকে যাচ্ছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আপনি আমাদের জানার সম্ভাবনা নেই। তবে তারা ডুবিয়াস, তারা স্পষ্টভাবে কোনো কথা বলেন না। জামাত ইসলামীও তাই, বিএনপিও তাই। আর বিএনপির বড় প্রবলেম হলো তারেক রহমান দেশে আসতে পারছেন না, বিদেশে আছেন। তার বিরুদ্ধে মামলাগুলো আসিফ নজরুল জিইয়ে রেখেছেন। সুতরাং বিএনপি একটা লেম হর্স, একটা ল্যাংড়া ঘোড়া। দৌড়ানোর ইচ্ছা আছে কিন্তু পাটা ন্যাংড়া, তাই বিএনপি দৌড়াতে পারে না। জামাতে ইসলামী সেই যোগ্যতা এবং সেই ইচ্ছাও নেই। সুতরাং একদিকে জাতীয় রাজনৈতিক দলগুলো ব্যাংকরাপ্ট, দেশপ্রেমিক নয়, এবং চরমভাবে দুর্নীতিগ্রস্ত। দুর্নীতির সঙ্গে জাতীয় পার্টি বলেন, জেএসডি বলেন, ওয়ার্কার্স পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তাদের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। সবগুলোই পাকা চোর অতিশয়। কমপক্ষে 95% নেতৃত্ব এদের পচা। তবে বিএনপি কিন্তু, জামাত ইসলামী কিন্তু এদিক দিয়ে আবার বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জেএসডি, ওয়ার্কার্স পার্টি এদের চাইতে ভালো। তাদের দুর্নীতির ব্যাপারে আমরা এমন কিছু কোনোদিনও জানতে পারিনি। তবে হাসিনার ক্ষমতারোহণের জন্য, হাসিনা যে ক্ষমতায় অধিষ্ঠিত হলো 2009 সালে, তার জন্য কিন্তু সবগুলো রাজনৈতিক দল সমষ্টিগতভাবে দায়ী।
এরশাদের জাতীয় পার্টি, জামাত ইসলামীও আওয়ামী লীগকে লেজিটিমেসি দিয়েছে, এরশাদের পাঠানো নির্বাচনে অংশগ্রহণ করেছে, জামাত ইসলামী আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি সরকারের প্রথম খালেদা জিয়ার সরকারের বিরোধিতা করেছে। সুতরাং জামাত ইসলামী একটা ব্যাংকরাপ্ট, দেউলিয়া পার্টি। ব্যক্তিগতভাবে হয়তো তারা পয়সা করি চুরি করার ব্যাপারে তাদের কোনো রেকর্ড নাই, তবে নীতি বহির্ভূত কাজ, পেছন দিক দিয়ে ছুরি মারা, এটা জামাত ইসলামের একটা ধর্ম। সুতরাং আমি এখানে জামাত, বিএনপি, জাতীয় পার্টি যতগুলো আছে এবং জাসদ, ওয়ার্কার্স পার্টি, সবগুলোকেই আমি তুলোধুনো করছি এবং আমি মনে করি এরা সমষ্টিগতভাবে হাসিনাকে ক্ষমতায় 15 বছর রাখার জন্য দায়ী এবং এদের কোনো ভূমিকার জন্য 2024 সালের 5ই আগস্ট হাসিনা পালিয়ে যায়নি। হাসিনার অপসারণে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জেএসডি, ওয়ার্কার্স পার্টি কারোরই কোনো কন্ট্রিবিউশন নাই। এটা জেনেই শুরু করতে হবে। সুতরাং তারা এখন হাসিনা উত্তর বাংলাদেশে দেশ গড়বেন, দেশ একটা নির্বাচন তারা চাচ্ছেন, নির্বাচন করে ক্ষমতায় যাবেন। এটা আমরা একটা অন্ধকার ঘরে প্রবেশ করছি। চোখ কান বন্ধ করে হাতে কোনো বাতি না নিয়ে আমরা একটা অন্ধকার ঘরে অজানার পথে রওনা হয়েছি, মানে আয়না ঘরের দিকে। সমস্ত জাতি একটা বিরাট আয়না ঘরের ভিতরে ঢুকছে বিএনপির নেতৃত্বে, জামাতের নেতৃত্বে। সুতরাং যতগুলো আওয়ামী বিরোধী এবং ভারত বিরোধী দল রয়েছে তাদের এক কথা যেটা আমি আপনাদেরকে মনে রাখতে বলছি, হাসিনা উৎখাতে তাদের ভূমিকা ছিল শূন্য, জিরো রোল। কিছু বৈদেশিক শক্তি হাসিনাকে ক্ষমতায় এনেছিল এবং ক্ষমতার থেকে অপসারণ করেছিল। আমাদের কোনো কৃতিত্ব নেই। মানে 9/11-এর পরে যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ, যারা ওই যে আল কায়েদা, 9/11-এর পরে ওই যে সারা পৃথিবীতে ইসলামী জঙ্গিবাদ, এটাকে ব্যবহার করে কিন্তু তারা খালেদা জিয়াকে অপসারণ করলো 2007 সালে। এরপরে ওই পশ্চিমা জগৎ তারা আবার দেখলো যে হাসিনা অতিরিক্ত বেড়ে গেছে এবং অজনপ্রিয়, লুটপাট এবং মানুষ হত্যা করছে এবং ভারতের পকেটের ভিতরে ঢুকে গেছে। ভারতকে তারা তখন আর, মার্কিন যুক্তরাষ্ট্র আর একেবারে ব্ল্যাঙ্ক চেক দেয়া বন্ধ করে দিল। নরেন্দ্র মোদীর ব্যাপারে তাদের নানা কারণে রিজার্ভেশন গ্রো করলো। তার ফলেই কিন্তু তারা হাসিনার উৎখাতে সক্রিয় ভূমিকা পালন করলো। জো বাইডেন সরকার, আপনাদের মনে আছে, 2021 সালের 10ই ডিসেম্বর তারা স্যাংশন দিল 7-8 জন উচ্চ পদস্থ পুলিশ, র্যাব, সামরিক অফিসারদের। ওটা দিয়ে শুরু। তারপরে আমরা দেখলাম পিটার হাস থেকে ডোনাল্ড লু পর্যন্ত কিভাবে হাসিনা সরকারকে সরানো যায় সেই ক্যালকুলেশন তারা করলো। জনগণ আশান্বিত হলো যে আমেরিকা অবশেষে হাসিনাকে সরাচ্ছে। তবে জনগণের স্বার্থে নয়, তারা জিওপলিটিক্যাল স্বার্থে চীনের হাতে যেন বাংলাদেশ পুরোপুরি চলে না যায়। ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সুতরাং মার্কিন এবং পশ্চিমা শক্তির সুযোগ সুবিধা বজায় রাখার জন্য কিন্তু তারা হাসিনাকে উৎখাত করালো পরোক্ষভাবে। তবে আইয়ুব খানের যেমন পতন হয়েছিল চিনির দাম বাড়ার ফলে, এবং এখানে হাসিনা যেটা করলো ভুলবশত, প্রত্যেক ডিক্টেটরই একটা দুটো করে বড় বড় ভুল করে। তাদের ভুলটা হলো দলের লোকজন কে খুশি রাখার জন্য একটা কোটা সিস্টেম চালু করলো এবং সেটা ছাত্র জনতা রুখে দাঁড়ালো। এই কোটা বিরোধী আন্দোলনটা কিন্তু হাসিনারই তৈরি করা এক ধরনের ভুল সিদ্ধান্তের ফলে। তারপরে তারা যতই ওটাকে শোধরানোর চেষ্টা করুক, ইট ওয়াজ টু লেট, টু লিটল।
সুতরাং হাসিনা উৎখাত হয়েছে তার নিজের ভুলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জগতের একটা অনীহা, আওয়ামী লীগের প্রতি একটা অনীহা থেকে। সুতরাং ভারতপন্থী এবং হাসিনাপন্থী লোকেরা হাসিনা ক্ষমতার থেকে সরে যাবার পরও তাদের একটা প্ল্যান বি ছিল, 2 নম্বর পরিকল্পনা। তারা কিন্তু হাসিনা চলে গেছে, বুঝে গেছে যে হাসিনাকে রাখা যাবে না, তবে নরেন্দ্র মোদীর সরকার এবং ভারতপন্থী বাংলাদেশে যারা যারা আছে, সেনাবাহিনী, পুলিশ, ব্যুরোক্রেসিতে তাদের একটা বিরাট অংশ, জেনারেল ওয়াকারুজ্জামান থেকে শুরু করে আসিফ নজরুল, পুলিশের বড় বড় অফিসার, বড় বড় ব্যুরোক্র্যাট, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, আর ব্যবসায়ী হাউসগুলো, এস আলম বলেন আর বসুন্ধরা বলেন আর যাদেরই বলেন, তাদের একটা প্ল্যান বি আছে। প্ল্যান বিটা হচ্ছে হাসিনা নাই তো কি হয়েছে, হাসিনাপন্থী তথা ভারতপন্থী একটা সরকার বাংলাদেশে রাখতেই হবে। এবং দুর্ভাগ্যজনক ভাবে হলেও এটা সত্য, এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি। ইউনূস সরকার বলে কোনো সরকার এক্সিস্ট করে না। ডক্টর ইউনূস নিজের বিরুদ্ধে মামলা মোকদ্দমাগুলো দূর করার জন্য এবং কিছুটা আবেগ বশবর্তী হয়ে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। তিনি মনে করলেন শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হলেও তিনি প্রধান উপদেষ্টা তো বটে, তিনিই সরকার চালাবেন। কিন্তু ইউনূস সাহেব সেটা করতে 100% ব্যর্থ হলেন। তিনি তার এনজিও, গ্রামীণ ব্যাংক এবং চট্টগ্রাম থেকে বাছাই করা কিছু লোকজন নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে, এবং বললেন সময় কম ছিল, হাতের কাছে যারে পাইছি তারই উপদেষ্টা বানায়া দিছি। কিন্তু আসল উপদেষ্টা তো আসিফ নজরুল, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, এরা, মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, দেখেন না কি ধরনের উদ্ভট কথাবার্তা বলেন। আমাদের হোম মিনিস্টার, ওই যে মেয়ে মানুষ সিগারেট খেলো, ওই সিগারেট খাওয়ার ঘটনাটাকে উনি বড় করে দেখলেন, মেয়েদেরকে হেনস্থা করলো সেটা উনি চেপে গেলেন। মানে হয় মাথায় বুদ্ধি কম অথবা সুপরিকল্পিত ভাবে তারা ওই প্ল্যান বিটাকে টিকিয়ে রেখেছেন। এই মুহূর্তে ইউনূস সরকার বলে যেটা পরিচিত, তাদের 3-4 জন ছাড়া বাদ বাকি সবাই অযোগ্য, অসৎ, ভারতপন্থী, আওয়ামীপন্থী, এবং তারাই সরকার চালাচ্ছে। এবং ইউনূস সাহেবের কোনো প্ল্যান বি নাই। তিনি নির্লজ্জের মতো তিনি শাহাবুদ্দিন চুপ্পুর প্রধান উপদেষ্টা হয়ে গেলেন, ভাবলেন এই তো কেল্লা ফতে করে দেব। উনি ইকোনমিক কিছু রিফর্ম করলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2-4টা ভালো কাজ করেছেন। উনি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে বললেন তোমরা হাসিনার বিরুদ্ধে রিপোর্ট দাও, হাসিনা যুদ্ধাপরাধী, হাসিনা মানুষ হত্যা করেছে। এই দিক দিয়ে ডক্টর ইউনূস সাকসেসফুল। তবে ডক্টর ইউনূসের সবচাইতে বড় পরাজয় যে ওয়াকারুজ্জামানের একটা চুলও তিনি ছিঁড়তে পারেননি। ওয়াকারুজ্জামান যে অন্যায়গুলো করলো আমি বহুবার আলোচনা করেছি, আপনাদের জাস্ট টাচ করে যাচ্ছি। আপনারা ওয়াকারুজ্জামান, আসিফ নজরুল্লাহ ক্ষমতায় থাকাতেই বুঝবেন এই যে ডিজিএফআই থেকে শুরু করে আর্মির যে জেনারেল গুলো, উনার যে চিফ মিলিটারি সেক্রেটারি ফেরদৌস, সেও তো ওই ভারতপন্থী লোকজন। চারদিকে সেনাবাহিনীতে গিজগিজ করছে, ব্রিগেডিয়ার এন্ড অ্যাবাভ গিজগিজ করছে কে কত বড় ভারতের দালাল। একটাও কিন্তু গ্রেপ্তার হয়নি, বিচার হবার তো দূরের কথা। এগুলো ডক্টর ইউনূসের কোনো প্ল্যান বি না থাকাতেই সম্ভব হয়েছে। ওয়ারাস আওয়ামীপন্থী ভারতপন্থীরা তাদের প্ল্যান বি অনুযায়ী তারা হাসিনা নাই তো কি হয়েছে, হাসিনাপন্থী একটা সরকার তারা বাংলাদেশে বসিয়েছে 5ই আগস্ট 2024 সাল। এবং ইউনূস সাহেব সেটা বুঝতে পারেন না, তিনি ইন্দো আওয়ামী মেশিনের একটা অঙ্গ মাত্র।
তিনি একটা যন্ত্রের, একটা বিরাট মেশিনের একটা নাট বা বোল্ট, এর বেশি ডক্টর ইউনূস কিছু নন। সুতরাং ইউনূস সাহেব ফেল করেছে। এখন আর্মি, ব্যুরোক্রেসি এবং বিজনেস এলিট বাংলাদেশ চালাচ্ছে। ভারতপন্থীরাই, আওয়ামীপন্থীরাই বাংলাদেশ শাসন করছে। শুনলে অবাক হবেন, শেখ মুজিবুর রহমানের বাড়িঘর পুড়িয়ে দিল, আওয়ামী লীগেরদের বাড়িঘর পুড়িয়ে দিল। ওই জনগণ করছে, মাস মব অ্যাকশন হচ্ছে। উপরের দিক থেকে এই ব্যাপারে কিছু করা সম্ভব হয়নি। একটা ডিজিএফআই এর লোককেও তারা ধরতে পারেনি, বিচার করা বা ফাঁসি দেয়া তো দূরের কথা। ডক্টর ইউনূস চেয়ার থেকে পড়ে যাবেন যদি আমি তাকে বলি, কই আপনি 7 মাসে 600-700 লোককে তো ফাঁসি দেওয়া উচিত ছিল। উনি বলবেন, কি বলেন কি বলেন, আমি 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 এগুলো করব, আমি তো শান্তি প্রিয়। উনার কোনো প্ল্যান নেই। এবং উনি রিফর্ম করার জন্য কত কমিটি বানিয়েছেন। আপনারাই দেখবেন, এই যে কমিটি হয়েছে, শাসনতন্ত্র সংশোধন করবে, নির্বাচনের ব্যবস্থা সংশোধিত হবে, তারপরে কারা ইমপ্লিমেন্ট করবে? ওই প্ল্যান বিটা কিন্তু আমরা শুনছি না। সংস্কার সংস্কার সংস্কার, তারপরে বাইক্যামেরাল লেজিসলেচার হবে, 17 বছরের লোকে ভোট দেবে, কিন্তু এগুলোকে আইনে রূপ দেবে কে? মানে সভরেনটি কার? ল ইজ দ্য কমান্ড অফ দ্য সভরেন। সভরেন কে হবে? পার্লামেন্ট হবে। তো পার্লামেন্ট নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে বহু সংখ্যক সিট নিয়ে। বিএনপি কি আপনি মনে করেন বিপ্লবের পক্ষে যাবে? বিএনপি তো আওয়ামী লীগকে নিয়ে, ওদের বিআই সাহেব, বন্ধু বান্ধব, দেখেন না ওই যে ইফতার পার্টিতে তারা কাদের দাওয়াত দেয়, বিএনপি তাদেরই নিয়ে ঘর করবে। জামাত ইসলামীও মাঝে ঢুকবে, একটু কাউমাউ করবে, আবার চলে আসবে, তারাও শান্তি প্রিয়। সুতরাং দেশে কোনো প্ল্যান বি নাই। আমি তোমাদের বলছি, যাদের 40-এর কমে বয়স, আমি এটি আলোচনা করবো এই কয়দিন, তোমাদের একটা প্ল্যান বি থাকতে হবে। ইউনূস সাহেবের সংস্কার তোমাদের জিজ্ঞেস করা উচিত, ক্রিটিক্যাল থিঙ্কিং করে। আর সংস্কার না হলো, রিপোর্ট না সব দিয়ে দিল, এই রিপোর্টটা কার হাতে দেবে? শাহাবুদ্দিন চুপ্পুই তো প্রধান, তার হাতে যাবে। তারপরে কি হবে? এই রিপোর্ট ইমপ্লিমেন্ট করবে কে? যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি কেউ এটাকে ওন করবে? হ্যাঁ, আমরা ক্ষমতায় গেলে এই রিপোর্ট আমরা ইমপ্লিমেন্ট করব, এ ধরনের কোনো প্ল্যান কিন্তু নাই। এবং তারা ক্ষমতায় গেলে এটা করবে, এর নিশ্চয়তা কোথায় যে বাইক্যামেরাল লেজিসলেচার হবে, দেশে একটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে নির্বাচন হবে? এ ধরনের নিটিগ্রিটির ব্যাপারে কোনো প্ল্যান বি নাই। সুতরাং বাংলাদেশ সমষ্টিগতভাবে পুরো দেশ একটা অন্ধকার আয়না ঘরের ভিতরে ঢুকছে। এই ওয়ার্নিং দেওয়ার জন্যই আমি তোমাদেরকে, বিশেষ করে তোমাদের সঙ্গে কথা বলছি। আমার ওরকম জনপ্রিয়তা নেই, অজনপ্রিয় সত্য কথা বলি, যেগুলো লোকে পছন্দ হয়তো করে না, মনে করে আর উনি বললেই হলো, আমরা তো চটকদার কথা শুনতে চাই। আমি তোমাদের চটকদার কথা, গুজব, পরকীয়া প্রেমের গল্প শোনাতে আসি না। আমি বলছি, আমরা একটা প্রচন্ড রকম অনিশ্চয়তার মাধ্যমে একটা ক্যাওস এবং অ্যানার্কির দিকে যাচ্ছি। নির্বাচন হবে ঠিকই, ডিসেম্বরে হোক বা জুন মাসে হোক বা এবছর হোক বা আগামী বছর হোক, নির্বাচন দিয়েই কিন্তু বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। ভারতপন্থীরা ইতোমধ্যে, তাদের হাতে অনেক টাকা পয়সা, আওয়ামী পন্থীরা, তারা কিন্তু একেবারে তৈরি হয়ে নির্বাচনে নামবে এবং সেনাবাহিনী তো আশীর্বাদ করবেই। এমনও হতে পারে ওয়াকারুজ্জামান ইউনূস সাহেবকে সরিয়ে দিয়ে নির্বাচনের আগে বা পরে একটা কিছু দুর্যোগের অজুহাত দিয়ে তারা আবার ক্ষমতা দখল করে নেবে। জনগণকে এরা বুঝতে পারছেন? তোমরা বুঝতে পারছো? আমার মনে হয় না তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে যত
একটু বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। এরপরে আমি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। সিরিজ, এই যে রাজনৈতিক দল, দেশের শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেল, ধর্ম ভিত্তিক রাজনীতি আবার মাথা চাড়া দিয়ে উঠছে, খেলাফতের কথা বলছে অনেকে, অনেকে বলছে শরিয়া আইন চালু করতে হবে, এবং এই হুজুরদের দৌরাত্ম্য প্রচন্ড রকম বেড়ে গেছে, মেয়েদের অধিকার সম্পর্কে অনেক হস্তক্ষেপ করা হচ্ছে। সুতরাং নারী বিদ্বেষী, পুরুষতান্ত্রিক, একটা শরিয়া কেন্দ্রিক তথাকথিত ইসলামের নামে তথাকথিত ইসলামিক শাসন ব্যবস্থা দিয়ে এক দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হবে, এবং এই অ্যানার্কির ভেতর থেকে জাতি বের হবে কি করে, সে দুশ্চিন্তার কারণেই আমি এই কথাগুলো বলছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভালো থাকবেন সবাই। আমি এরপরে আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে যে অবক্ষয় হয়েছে, সংস্কৃতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি, পলিটিক্যাল কালচারের ক্ষেত্রে, যেগুলো অর্থনৈতিক দুর্যোগের চাইতে বড়, দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে, একদিকে ওদিকে আবার দেখি আমরা তৌহিদি জনতা নামে কিছু লোকজন লাফালাফি করে। আরে বাংলাদেশে যদি 5% তৌহিদি জনতা থাকতো তাহলে তো কাজ হতো। 5%ও খাঁটি মুসলমান, যে সৎ, যে জীবনে চুরি করে নাই, করবে না, এ ধরনের লোকের সংখ্যা শতকরা 5 ভাগও হবে না, যারা লেখাপড়া জানে তাদের কথা বলছি। এইভাবে কি একটা দেশ বাঁচতে পারবে, টিকতে পারবে? এই প্রশ্নগুলো রেখেই আমি আজকের আলোচনা শেষ করছি। বিপ্লব অসম্পূর্ণ রাখলে চলবে না, বিপ্লব পরিপূর্ণ করতে হবে। তাই বলছি ইনকিলাব জিন্দাবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। প্রশাসনের ঢিলামিতে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বললেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের শাসনামলে বিচারাধীন সংস্কৃতির দেশে এখনো নারী নির্যাতনের মতো অপরাধ ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার 14 মার্চ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, তৎকালীন ক্ষমতাসীনরা অনাচারগুলো প্রতিষ্ঠিত করেছে বলে নারীরা, শিশুরা কেউ রেহাই পায়নি। প্রশাসনের ঢিলামিতে নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে বলেও এইসব মন্তব্য করেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান শাসনামলে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের স্মৃত ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবে আশ্রয় পাচ্ছে।